প্রিয় দর্শক শ্রোতা, আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি দেশ টেলিভিশনের সরাসরি সম্প্রচারিত ব্যবসা বাণিজ্য বিষয়ক নিয়মিত আলোচনা অনুষ্ঠান বিজনেস টাইমস। আজ আমাদের আলোচনার বিষয় বিমা খাত কেন সীমাহীন ঝুঁকিতে। ইন্স্যুরেন্স খাতের বিপর্যয় মোকাবেলা কিভাবে। দর্শক শ্রোতা, আমরা জানি বিমা হলো আর্থিক ক্ষতি থেকে সুরক্ষার একটি উপায়, যা মূলত ব্যক্তি বা প্রতিষ্ঠানের প্রত্যাশিত ক্ষতি বা ঝুঁকি মোকাবেলার নিশ্চয়তার চুক্তি। দেশের জনগণের জানমালের ঝুঁকি ব্যবস্থাপনায় বিভিন্ন সময় সরকারি বেসরকারি ৮২টি বিমা কোম্পানির অনুমোদন দিয়েছে সরকার। আর এ খাতের নিয়ন্ত্রণে প্রায় ১.৫ দশক ধরে কাজ করছে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বীমা ও উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ IDRA। সম্প্রতি এক পর্যবেক্ষণে সংস্থাটি ঝুঁকি নিরাপত্তা অনুমোদিত কোম্পানিগুলোর মধ্যে ২/৩ মারাত্মক ঝুঁকি এবং বাকি অর্ধেকের অবস্থাও নাজুক বলে জানিয়েছে। হালনাগাদ হিসেব অনুযায়ী প্রায় ২.৫ কোটি বিমা চুক্তির মধ্যে মেয়াদোত্তীর্ণ গ্রাহকদের ১১,০০০ কোটি টাকার দাবি অনিষ্পন্ন রয়ে গেছে। নিয়ন্ত্রক সংস্থার কাছে কোম্পানিগুলোর বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ জমা পড়েছে ২৫,০০০। এ অবস্থার কারণ কি, দায় কার, উত্তরণের পথ কি? আজকের আলোচনায় এসব প্রশ্নের জবাব খুঁজবার চেষ্টা করব আমরা, প্রিয় দর্শক। আর এ আলোচনার জন্য আজ দেশ টেলিভিশনের স্টুডিওতে বিষয় বিশেষজ্ঞ দুজন অতিথিকে আমন্ত্রণ জানিয়েছে। আমরা একে একে তাদের সাথে পরিচয় করিয়ে দেব আপনাদের। আমার ডানেই রয়েছেন রাষ্ট্রীয় নিয়ন্ত্রক সংস্থা ইন্স্যুরেন্স ডেভেলপমেন্ট অ্যান্ড রেগুলেটরি অথরিটির সাবেক চেয়ারম্যান ডক্টর মোশাররফ হোসেন FCA, এবং আমাদের সর্বডানে রয়েছেন আমাদের দেশের জীবন বীমা খাতের অন্যতম প্রতিষ্ঠান প্রগতি লাইফ ইন্স্যুরেন্স PLCর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব MJ আজিম। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি আমাদের আলোচনায়। প্রিয় দর্শক, আর এই আলোচনায় এগিয়ে নিতে আপনাদের সঙ্গে থাকব আমি সুলতান মাহমুদ। ফিরছি মূল আলোচনায়। শুরুতেই জনাব MJ আজিম, আপনার কাছে একটু শুনতে চাই, কেমন আছে আপনাদের এই খাত বা বিমা খাত, কি অবস্থায় এখন আছে? নিয়ন্ত্রক সংস্থা থেকে নানান কথাবার্তা হচ্ছে, অ্যাজ এ হোল কি অবস্থায়? আপনি এই খাতের একজন দীর্ঘদিনের অভিজ্ঞ একজন উচ্চ পর্যায়ের কর্মকর্তা, কি মনে করছেন? ধন্যবাদ আপনাকে। সার্বিকভাবে আসলে এই সেক্টরে আমরা খুব একটা ভালো নেই এখন পর্যন্ত। আমরা ভালো থাকার চেষ্টা করছি অনেক দিন থেকেই, কিন্তু বিভিন্ন কারণেই আসলে আমরা ভালো এখনো হতে পারছি না বা থাকতে পারছি না। আপনি টপিকের প্রথমেই কিন্তু বলেছেন যে অত্যন্ত ঝুঁকিপূর্ণ অবস্থায় আমরা অবস্থান করছি। যারা ঝুঁকি নিরাপত্তা দেবে তারাই ঝুঁকিতে আমরা আছি, এবং এইটা যদি আমাদের যে নিয়ন্ত্রক সংস্থা সম্প্রতি তাদের বক্তব্যেই এটা এসছে। আমি একটা লাইফ ইন্স্যুরেন্সের MD হিসেবে আছি। আমি যদি লাইফ সেক্টরের কথা বলি, তাহলে লাইফ সেক্টরে ৩৬টা কোম্পানির ভিতরে আমাদের নিয়ন্ত্রকের দৃষ্টিতে ১৫টাই খুবই ঝুঁকিপূর্ণ, ১৫টা মধ্যম ঝুঁকি, আর 6টি ভালো অবস্থানে আছে। তো একটা বড় অংশই কিন্তু ঝুঁকির মধ্যে পড়ে আছি আমরা। এর প্রথম কারণ হচ্ছে ওনারা যেভাবে ঝুঁকিগুলো নির্ধারণ করেছেন, কয়েকটা ক্রাইটেরিয়া দিয়ে ওনারা নির্ধারণ করেছেন। তার মধ্যে প্রথমত হচ্ছে বিমা দাবি পরিশোধের একটা ব্যাপার। এই কোম্পানিগুলো গ্রাহকের বিমা দাবি পরিশোধ করতে পারছে না, অথবা তাদের বিমা দাবি পরিশোধের সক্ষমতা ওনারা হারিয়ে ফেলেছেন। কি কেন হারিয়েছেন এটা অনেক লম্বা আলোচনা, কিন্তু হারিয়ে ফেলেছেন। আর 15টা চলছে, কিন্তু তারা যথারীতি যেভাবে নিয়ম কানুন মেনে চলার কথা সেই জায়গায় তাদের যথেষ্ট ঘাটতি রয়েছে, এবং তারা আংশিক দাবি একটু সময় ক্ষেপণ করে দিলেও ভবিষ্যৎটা একটা কোশ্চেন মার্কের ভিতরে আছে। 6টা হয়তো চলছে নিয়ম নীতি মেনে, তারা হয়তো সমস্যায় পড়বে না। পাশাপাশি এই কোম্পানিগুলো পরিচালনা করার জন্য দক্ষ যে প্রফেশনালস, সেটার একটা বড় ঘাটতি আছে। ওনাদের সর্বশেষ তথ্য অনুযায়ী 19টা কোম্পানিতে
কোয়ালিফাইড মুখ্য নির্বাহী কর্মকর্তা নেই, এবং এইটা দূর করার জন্য ওনারা অনেক উদ্যোগ নিয়েছেন। সর্বশেষ উদ্যোগ যে ক্রাইটেরিয়াটাকে অনেক রিল্যাক্স করেছেন এবং একটা পুল তৈরি করার চেষ্টা করেছিলেন, সেখানেও ওনারা কিন্তু যোগ্য ক্যান্ডিডেট পান নাই। লাইফের জন্য 4 জনের একটা পুল তৈরি করতে পেরেছেন, নন লাইফে মাত্র একজন ক্যান্ডিডেট তারা যোগ্য মনে করছেন। তাহলে এই যে এতগুলা বীমা কোম্পানি, আমরা সেখানে আমি একটা উদাহরণ দিলাম যে মুখ্য নির্বাহী কর্মকর্তার পরবর্তীতে লোক খুঁজে পাওয়া যাচ্ছে না। যে ক্রাইটেরিয়া নির্ধারণ করা আছে এটা যথার্থ আমি মনে করি, এই ক্রাইটেরিয়া অবশ্যই সঠিক আছে, কিন্তু এই সঠিক ক্রাইটেরিয়া ফুলফিল করে এই কোম্পানিগুলো পরিচালনা করার জন্য যোগ্য মুখ্য নির্বাহী কর্মকর্তা নেই। ডাউন দি লাইন বিভিন্ন যে ডিপার্টমেন্টগুলো ইন্স্যুরেন্সের জন্য প্রয়োজন, স্পেসিফিক যদি আমি বলি, যেমন অবলিখন একটা, যারা রিস্ক ম্যানেজমেন্ট করেন, ইন্স্যুরেন্স ক্লেমস অ্যাসেসমেন্ট, রিইন্স্যুরেন্স ইত্যাদি খাতেও কিন্তু দক্ষ পেশাজীবী লোকের যথেষ্ট অভাব। আরেকটা পেশাজীবী সম্পর্কে আপনারা জানেন যে অ্যাকচুয়ারি ছাড়া লাইফ ইন্স্যুরেন্স সেক্টর চলতে পারে না। এই অ্যাকচুয়ারি কিন্তু বাংলাদেশে মাত্র প্র্যাকটিসিং অ্যাকচুয়ারি যিনি বাংলাদেশে অবস্থান করেন এরকম একজন মাত্র আছেন, উনিও প্রায় 80 বছরের কাছাকাছি। আরেকজন আছে, উনি অস্ট্রেলিয়া থেকে সার্ভিস দেন। একটা দুটো কোম্পানি হয়তো বাইরের কাউকে এনগেজ করেছে। এই অ্যাকচুয়ারি ছাড়া ভ্যালুয়েশন হবে না, প্রত্যেকটা বছরে যে ভ্যালুয়েশন করি। এবং নতুন যে আমরা প্রোডাক্টের কথা বলি, যে সময়ের সাথে সাথে আমাদের মানুষের চাহিদা পূরণের জন্য যে নতুন প্রোডাক্ট আনতে হবে, সেই প্রোডাক্টগুলো অ্যাকচুয়ালি ছাড়া ডিজাইন করা সম্ভব না। তো এই যে প্রফেশনালস লোকের ঘাটতি থাকার পরে কোনো রকম ফিজিবিলিটি স্টাডি না করে সম্পূর্ণ রাজনৈতিক কারণে এই 82টা কোম্পানিকে লাইসেন্স দেওয়া হয়েছে, এটা হচ্ছে একটা গোড়ায় গলদ বলে আমি মনে করি। আপনি কি মনে করেন যে প্রয়োজন অতিরিক্ত এগুলো? আমি অবশ্যই মনে করি, কারণ একটা এই খাতে কি পরিমাণ ইন্স্যুরেন্স কোম্পানি প্রয়োজন সেটার জন্য যে ফিজিবিলিটি স্টাডি করা দরকার ছিল, আমি ব্যক্তিগতভাবে মনে করি সেই স্টাডি করা হয়নি। মূলত রাজনৈতিক বিবেচনায় কোম্পানিগুলোকে দেওয়া হয়েছে। সেই কোম্পানি পরিচালনা করার জন্য যা আমি 2-3টা উল্লেখ করলাম আপনাকে, কোন সময় থেকে কোন সময় রাজনৈতিক বিবেচনায় দেওয়া হয়েছে এরকম কোনো? আমরা যদি মনে করি যে 13 সাল পর্যন্ত লাইফ কোম্পানি ছিল কিন্তু 17টা, 13 সাল থেকে আজ পর্যন্ত কিন্তু পরবর্তীতে 36টাতে গিয়ে দাঁড়িয়েছে। প্রাইভেট সেক্টর ওপেন প্রায় অর্ধেকই কিন্তু এই বিগত কয়েক বছর হয়েছে। সেটাও যদি যথার্থ ফিজিবিলিটি স্টাডি করে করা হতো তাহলে একটা কথা ছিল। অনেক যুক্তি আসতে পারে যেটা আমাদের প্রচুর লোক, আমাদের ইকোনমি বাড়ছে, সবই ঠিক আছে, কিন্তু এই অপরচুনিটি বা এই যে যথেষ্ট সম্ভাবনাময় খাত কিন্তু নিঃসন্দেহে লাইফ নন লাইফ যেটাই বলেন, আমাদের ইকোনমি বাড়ছে, মানুষের সংখ্যা বাড়ছে, মানুষের পার ক্যাপিটা ইনকাম বাড়ছে, লাইফস্টাইল উন্নতর দিকে যাচ্ছে, এগুলো সবই কিন্তু এই সেক্টরের উন্নতির ইন্ডিকেটর। কিন্তু আমরা এই সম্ভাবনাটা কাজে লাগাতে পারছি না, আমাদের প্রফেশনাল লোকের অভাব আছে। আমরা নিয়ম নীতি না মেনে কোম্পানিগুলো চালাচ্ছি। পাশাপাশি এই কোম্পানির লাইসেন্স অনেকেই নিয়েছেন যারা এই ইন্স্যুরেন্স ব্যবসা সম্পর্কে যাদের সামান্যতম ধারণাগুলো নেই। তারা অন্যান্য ব্যবসার সাথেই এটাকেও একটা ব্যবসা হিসাবে নিয়েছেন, কিন্তু ইন্স্যুরেন্স বিজনেসটা কিন্তু একটু ভিন্ন ধরনের। লাইফ ইন্স্যুরেন্সের একটা কথা বলি, এখানে ব্রেক ইভেনে আসতে গেলে স্ট্যান্ডার্ড, ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডই ধরা হয় যে মিনিমাম 7 ইয়ার্সের পরে গিয়ে একটা ব্রেক ইভেন চিন্তা করতে হবে আপনাকে। কিন্তু আমাদের উদ্যোক্তারা তো 1 বছরের পরেই লাভ চায়, যার ফলে তখন তারা ম্যানেজমেন্টকে বিভিন্নভাবে প্রেশার ক্রিয়েট করে। আর প্রফেশনাল ম্যানেজমেন্ট না থাকার কারণে তারা এটা কাউন্টার দিতে পারে না, যার ফলে বিভিন্ন ধরনের যে পদ্ধতিগুলো অবলম্বন করেন, যার ফলে কোম্পানিগুলো যে নিয়ম নীতি মেনে চলার কথা ছিল সেটা চলতে পারেনি সেইভাবে ডেভেলপ করা। তাহলে আপনি বলতে চাইছেন আপনার সহকর্মী যারা এই খাতে কাজ করে তারা জেনে শুনে বিষ পান করেছে, ওনারা পারবেন না জেনেও এই কোম্পানির দায়িত্ব নিয়েছে? প্রথম কথা হলো যারা লাইসেন্স পেয়েছেন তারা এই ব্যবসাটাকে বুঝতে পারেননি। যেমন আমি একটা উদাহরণ দিয়ে বলি, লাইফ ইন্স্যুরেন্সে লাইফ ফান্ড বলে একটা কথা আছে, যেখানে আপনারা পত্রপত্রিকায় দেখেন এই কোম্পানির লাইফ ফান্ড এত হাজার কোটি টাকা, এত হাজার কোটি টাকা। এই লাইফ ফান্ডটাকে যারা কোম্পানি নিয়েছেন তারা মনে করেছেন এটা তাদের টাকা। এটা আসলে ঠিক না, কোম্পানির নিজের টাকা। এটা কোম্পানির নিজের টাকা না। এই টাকাটা দিয়ে আপনি গ্রাহকের লায়াবিলিটি যে নিচ্ছেন, আপনি সেই লায়াবিলিটি মিট আপ করবেন। তো তারা প্রথমেই এখানে বোঝার একটা ভুল ছিল যে এই ব্যবসা আসলে বোধহয় হাজার হাজার কোটি টাকা আমাদের হয়ে যায়, কিন্তু আসলে তো তা না। তো এটা ছিল তাদের একটা বিষয়। আর যেহেতু এই যে দক্ষ জনশক্তি তৈরি হয়নি বিভিন্ন কারণে, যার ফলে আনপ্রফেশনাল লোক আসছেন, এই সেক্টরটা ওইভাবে ডেভেলপ হয়নি এই কারণে। আর একটা রেগুলেটর সরকার এই সেক্টরকে ভালো করার জন্য বীমা উন্নয়ন নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ গঠন করেছেন, খুবই একটা ভালো উদ্যোগ।
কিন্তু এই অথরিটিকে প্রপার লজিস্টিক সাপোর্ট দেওয়ার যে প্রয়োজনটা ছিল সেটা কিন্তু ওনারা কখনোই পান নাই। প্রত্যেকটা অথরিটিতে যারা ছিলেন, সম্মানিত একজন প্রাক্তন নিয়ন্ত্রক উপস্থিত আছেন, উনিও চেষ্টা করেছেন, এখনও চেষ্টা করছেন, কিন্তু যে লজিস্টিক সাপোর্টটা দরকার সেই সাপোর্টটা কিন্তু সরকারের তরফ থেকে এই কর্তৃপক্ষ কখনোই পায়নি। আমি যদি এখনও বলি যে 82টা কোম্পানি আমাদের এখানে কাজ করছে, এই 82টা কোম্পানি দেখভাল করার জন্য যদি একজনও ডেডিকেটেড অফিসারের কথা বলেন, এই 82 জন অফিসার কিন্তু নাই এর যাতে। ধন্যবাদ। আমি আসবো আপনার কাছে আবার আলোচনায়। জনাব মোশাররফ হোসেন এফসি, আমি আপনার কাছে একটু জানতে চাই, আপনি এই বিমা খাতের ব্যবসার সাথে দীর্ঘদিন আপনি জানেন, চেনেন, এই ব্যবসা খাত সম্পর্কে আপনার ধারণা আছে। আপনি ছিলেন নিয়ন্ত্রক সংস্থার সদস্য, পরে অ্যাক্টিং চেয়ারম্যান এবং পূর্ণকালীন চেয়ারম্যানও আপনি ছিলেন। তো আপনার বিশ্লেষণ কি বলে, কেন এই ভারতের মতো এত বড় একটি দেশের অর্থনীতি, সেখানটাতে মাত্র 57টি বিমা কোম্পানি? আমরা যদি মালয়েশিয়ার কথা বলি, সেখানে মাত্র 25টি বিমা কোম্পানি। বাংলাদেশে যদি অন্যান্য প্রতিষ্ঠানের কথাই বলেন, যদি আর্থিক প্রতিষ্ঠান বলেন, 61টি ব্যাংক, যদি লিজিং কোম্পানির কথা বলেন 35টি। তো এই যে ব্যাংক এবং লিজিং কোম্পানি, তাদেরকেও ছাড়িয়ে গেছে বিমা খাত, এত 82টি কোম্পানি। আপনার বিশ্লেষণটা কি? আপনি স্ট্যাটিস্টিক্স যেটা দিয়েছেন এটা ঠিকই দিয়েছেন যে একটুখানি এখানে ইমব্যালেন্সড হয়ে আছে। আরও যদি আপনি লিঙ্ক করেন ভারতের আপনার জিডিপি সাইজ, সেটার তুলনায় কিন্তু আমাদের দেশ হচ্ছে 1/10 টু মাই নলেজ। সো ফার ইট ইজ 12%। তো এখন তাহলে দেখা যায় ওদের যদি 57টা ইন্স্যুরেন্স কোম্পানি হয়, আমাদের হওয়া দরকার ছিল 12% অফ ইট। তো সেটা না হয়ে বরং দেখা যায় যে আরও অনেক বেশি, 82টা। তো 82টা যদি হয়ে থাকে বা একটা এরকম সাইজের ইকোনমিতে, তো সেখানে তো আসলে একটুখানি বলা যায় যে একটা মিসম্যানেজমেন্ট মতো দেখা যায় এবং একটা প্রেশার পড়বে ইকোনমিতে, বাকি আপনার ইমব্যালেন্সড হবে, এবং যেটা হয়েছেও বটে। ইন্স্যুরেন্স কোম্পানিগুলো দেখা যায় যে আপনার বিশেষ করে লাইফ সেক্টরে ইন্স্যুরেন্স কোম্পানি হয়তো যদি ওই কম্প্যারিজন আমরা যাই, হয়তো 20টা হলেই সাফিসিয়েন্ট ছিল, সেখানে হচ্ছে এখন 36, সো অলমোস্ট ডাবল। তাহলে আপনার যেটা এমডি সাহেব বলছিলেন একটু আগে যে আপনার ইনফেরিয়র কোয়ালিটি অফ পিপল এখানে আপনার কাজ করার সুযোগটা পেয়ে যাচ্ছে, এবং তাদের সেই যে দক্ষতা লেভেলটা প্রয়োজন সেটা উন্নয়নেরও সুযোগ পাওয়া যাচ্ছে না, কারণ এত আপনার এখানে হচ্ছে সাপ্লাই অ্যান্ড ডিমান্ডের একটা বিশাল গ্যাপ তৈরি হচ্ছে। তো এইটার কারণে গিয়ে এটার ইম্প্যাক্টটা পড়ছে কোথায়, আপনার ভায়াবিলিটিতে। এই প্রতিষ্ঠানগুলোর যে সাস্টেইনেবিলিটি এবং ভায়াবিলিটি, এই জায়গায় গিয়ে কিন্তু আপনার ইভেনচুয়াল রেজাল্টটা আমরা দেখতে পাচ্ছি, এবং সেটার কারণেই এটা একটা ভিশাস সার্কেলের মতো। আপনার দেখা যায় যে কেউ হয়তো খারাপ করছে, এটা একটা সমাজে একটা ইম্প্যাক্ট নেগেটিভ যায়, তখন কিন্তু ভালোগুলোতেও বিজনেসটা কিন্তু ডাউন সাইজড হয় বা আপনার বিজনেস কমতে থাকে, ওভারঅল সেক্টর আস্থা হারিয়ে ফেলে। তো ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট যেটা হচ্ছে, যেটা উনি বললেন যে গোড়ায় গলদ, আসলে এতগুলো লাইসেন্স দেওয়াটা ঠিক হয়নি আর কি আমাদের, এবং যেটা হয়েছে হয়তো নানা কনসিডারেশন এটা দেওয়া হয়েছে, প্রসপেক্ট, ফিজিবিলিটি, এগুলো আসলে দেখা হয়নি, ইকোনমিক সাইজ। আজিম সাহেব বলছিলেন যে বিগত সরকারের সময়ে একসাথে অনেকগুলো আমার যতদূর মনে পড়ে, বিগত সরকারের একটি গুরুত্বপূর্ণ সময়ে, ওই সময়ের মধ্যেই আপনি নিয়ন্ত্রক সংস্থার সদস্য ছিলেন এবং একটা অংশের সদস্য ছিলেন এবং চেয়ারম্যান ছিলেন। তো সেখানে এই নতুন কোম্পানি দেওয়ার ক্ষেত্রে নিয়ন্ত্রক সংস্থার কাছ থেকে কোনো রকম প্রয়োজনীয়তা যাচাই বাছাই বা আদৌ এটির ফিজিবিলিটি স্টাডি এরকম কি কোনো মতামত নেওয়া হয়? আসলে এটা হচ্ছে কি, আপনার সিস্টেমটা হচ্ছে আপনার টপ ডাউন প্রসেস। এর মানে হচ্ছে গভর্নমেন্টের হাই আপ যেটা ফিল করবেন সেটাই আপনার বলা যায় যে চলে আসে সরকার বলতে মন্ত্রণালয় দেন আপনার কিন্তু রেগুলেটরি বডির কাছে পাঠায়। সো ওই জায়গায় ওই সুযোগটা আসলে দেওয়া হয় না রেগুলেটরি অথরিটিকে। কিন্তু আমরা তো দেখি কেন্দ্রীয় ব্যাংকে ব্যাংক অনুমোদনের ক্ষেত্রে আগে কেন্দ্রীয় ব্যাংক বোর্ডের হওয়া উচিত ছিল বটম আপ। হ্যাঁ, বটম আপ হলে কি আপনার এই অ্যাসেসমেন্টটা দেওয়া, মানে সুযোগ থাকতো এটা আপনার অ্যাপ্লিকেশনের মধ্যে অ্যাড করা, অ্যান্ড দেন এটা যেহেতু মন্ত্রণালয় যেহেতু আপনার ক্যাবিনেটে আর কি আপনার আপার হ্যান্ডে,
তো সেটার কিন্তু এটা আপনার এই আমাদের এই ইন্স্যুরেন্স সেক্টরে এটা কিন্তু ছিল না। মানে এবং আই ওয়াজ ক্যাবিনেটে বা মন্ত্রণালয়ে সিদ্ধান্ত কি হতো না দলীয় কার্যালয়ে ঠিক করা হতো? এটা আপনার কমপ্লিটলি দলীয় বিবেচনাই হতো এবং এটা আপনার নাম্বার ওয়ান অফ দি কান্ট্রি, দিদার নাম্বার ওয়ান অফ দি কান্ট্রি, ওনার এন্ড থেকেই আপনার মূলত একক সিদ্ধান্তেই কিন্তু নিচের দিকে আসতো। এটা হচ্ছে একেবারে ক্লিয়ার কাট কথা। এখানে আসলে যে প্রক্রিয়া অনুসরণ করে আইনি কাঠামো যেটা ছিল, সে আইনি কাঠামো কিন্তু এখানে প্র্যাকটিস কিন্তু আপনার একেবারে যেটা বটম আপ হবে। অ্যাপ্লিকেশনটা আপনার অথরিটিতে আসবে, অথরিটি এটাকে যদি মনে করে যে এটা দেওয়ার মতো এবং তাদের যদি প্রোডাক্ট আদৌ আসলে প্রয়োজন আছে কিনা, ফিজিবল কিনা, এই অ্যাসেসমেন্টটা কিন্তু হয়নি, যার জন্য আজকের এই অবস্থানে আমরা দাঁড়িয়েছি। অথচ আমি একটু যদি পেছনে বলার আপনি সুযোগ দেন, সেটা হচ্ছে যে এই ইন্স্যুরেন্স সেক্টরটা আসলে সারা ওয়ার্ল্ডেই কিন্তু বলা যায় ইকোনমিক ডেভেলপমেন্টের জন্য বেশ ভালো কন্ট্রিবিউট করে, অথচ আমাদের দেশে পাচ্ছি না আমরা। আলোচনা শুনবো, তার আগে একটি বিজ্ঞাপন বিরতি। প্রিয় দর্শক, নিচ্ছি একটি ছোট্ট বিজ্ঞাপন বিরতি। বিরতির পর ফিরবো আমাদের আজকের এই অতিথিদের সঙ্গে। ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন। বিজ্ঞাপন বিরতির পর ফিরছি আবার আমাদের আলোচনায়। আমরা আজকের আলোচনার বিষয় যে বিমা খাতের যে প্রতিষ্ঠানগুলো সেগুলো কেন রুগ্ন হয়ে আছে, সেই আলোচনা এবং সেখান থেকে উত্তরণের পথ কী। আর এই আলোচনার জন্য আমাদের স্টুডিওতে দুজন অতিথিকে আমন্ত্রণ জানিয়েছি। আগেই আপনাদেরকে বলেছি, রয়েছেন আমাদের সাথে IDR এর সাবেক চেয়ারম্যান ডক্টর মোশাররফ হোসেন FCA, এবং রয়েছেন বিমা খাতের অন্যতম প্রতিষ্ঠান প্রগতি লাইফ ইন্স্যুরেন্সের প্রধান নির্বাহী কর্মকর্তা এবং ম্যানেজিং ডিরেক্টর MJ আজিম। আপনাদেরকে আবার আলোচনায় স্বাগত জানাচ্ছি। আলোচনা যেখানে চলছিল, ডক্টর মোশাররফ হোসেন, আপনার কাছে আপনি বলছিলেন যে বিশ্ব প্রেক্ষাপটটা কি, তার সাথে আমাদের অবস্থান কোথায়? ওটা আসলে ট্র্যাকলেস হয়ে গেছে। তো আমি জাস্ট আমাদের নেইবারিং কান্ট্রি, যে তাদেরও আমরা যতটুকু দেখেছি যে আমরা যেরকম স্টুডেন্ট লাইফে আপনার এই এইম ইন লাইফ রচনা লিখতে দেখি বা রচনা আসে, তো ওদের ওইখানে এইম ইন লাইফ আসলে ওরা বেশিরভাগই পাওয়া যায় যে LIC-তে জব করবে, এরকম একটা প্রতিষ্ঠান ওদের দেশে আছে। এর মানে হচ্ছে ওদের আসলে সেই সমাজের রিকগনিশনটা ওরা পায় ওই জায়গায় জব করলে, সেই আপনার ব্রেড অ্যান্ড বাটার আয় করার জন্য যেটা জব করা হয় সেটা পায়। এবং গ্লোবালিও কিন্তু ওইরকমই দেখতে পাওয়া যায় যে ইন্স্যুরেন্স কোম্পানিগুলোই বলা যায় ইকোনমিকে আপনার ডমিনেট করে। তারা তাদের যে গভর্নমেন্টের যে রাজস্ব ব্যবস্থাপনা আছে সেখানে আপনার কন্ট্রিবিউট করে। এবং ডাউন দি লাইন আরও যদি আপনি একটুখানি আমি বলি গ্লোবাল সিনারিও, দেন গিয়ে আমরা কম্পেয়ার করে আমাদের দেশে কতটুকু গ্যাপ স্টাডিটা আমরা এখান থেকে নিতে পারি। এটা হচ্ছে আসলে একটা ফোর্সড সেভিং একটা ইনস্ট্রুমেন্ট আপনার, বিশেষ করে পার্টিকুলারলি লাইফ ইন্স্যুরেন্সটা। তো ফোর্সড সেভিংসটা হলে কি হয় যে আমি ধরেন মাসে আয় করি কথার কথা যে 30,000 টাকা। সো আমার যদি মাসে 1,000 টাকা বিমা প্রিমিয়াম দিতে হয়, এটা আমি কিন্তু আগে রেখে দিয়ে তারপর 29,000 টাকা খরচ করি। সো এটা কিন্তু আমি বাধ্য হয়ে যাই আমার সেভিংসটাকে এখানে এনশিওর করার জন্য। এইটা কিন্তু টোটাল ইকোনমিতে গিয়ে কিউমুলেটিভ ইফেক্ট কিন্তু পজিটিভ পড়ার কথা। এবং সেটা কি হয় গিয়ে এই ইনভেস্টমেন্টটা, এই যে সেভিংসটা হলো, সেটা আপনার ইন্স্যুরেন্স কোম্পানিতে জমা থাকে। ইন্স্যুরেন্স কোম্পানি এটা কিন্তু ইনভেস্ট করে। আর যখনই ইনভেস্টমেন্ট আপনার মোবিলাইজড হবে তখন কিন্তু আপনার ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হওয়ার কথা। ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হলে এমপ্লয়মেন্ট হওয়ার কথা। অ্যান্ড দেন এমপ্লয়মেন্ট যখন আপনার হয়ে যাবে তখন কিন্তু ইকোনমিক সাস্টেইনেবিলিটিতে এটা বিশাল একটা রোল নেওয়ার কথা ছিল। বাট এই যে আপনার নাম্বার অফ ইন্স্যুরেন্স কোম্পানি একসাথে কাজ করার কারণে একটা কম্পিটিশন যখন হয়ে যাচ্ছে, এবং ধরেন যে কম্পিটিশন হওয়ার কারণে ভায়াবিলিটি অফ দি কোম্পানি কমে যাচ্ছে, ভায়াবিলিটি অফ দি কোম্পানি কমে যাওয়ার কারণে ক্লেমস পেইং অ্যাবিলিটি কমে যাচ্ছে, এটারই এফেক্ট গিয়ে কিন্তু পড়ছে সমাজে। এবং এটা একটা আপনার সাইকেলের মতো এখন আমাদেরকে আপনার সিরিয়াস একটা খারাপের দিকে নিয়ে যাচ্ছে। তো এটা থেকে বার হওয়ার জন্যে আমার মনে হয় যে আপনার প্রেজেন্ট যে রেগুলেটর আছে, রেগুলেটরি অথরিটি আছে, দে হ্যাভ টেকেন নাম্বার অফ আপনার ইনিশিয়েটিভস। তার মধ্যে একটা আমরা উই আর টোল্ড যে
ওনারা অথরিটি যে অ্যাক্ট আছে এইটা ফার্স্ট অফ অল কিন্তু রিফারবিশ করেছেন। সো এইটাতে কিছুটা যদি যেটা এমডি সাহেব বলেছেন প্রেক্ষাপটে যেটি এখন কি করতে চান সেটিকে অর্ডিন্যান্সটাকে নতুন একটি অর্ডিন্যান্স যেটা কর্তৃপক্ষ আইন যেটা আছে সেটাকে কিন্তু অলরেডি করা হয়েছে বলে আমরা জানি এবং এটা আপনার প্রয়োজনও ছিল। এবং প্রথম কথা হচ্ছে কর্তৃপক্ষ হচ্ছে যে এটা রেগুলেটর একদিকে, দেন হচ্ছে সেকেন্ড হচ্ছে ফ্যাসিলিটেটরও ইন্ডাস্ট্রিটাকে আপনার ডেভেলপ করার জন্য, যেহেতু এখানে দুটো শব্দই আছে, নিয়ন্ত্রণ এবং উন্নয়ন। এবং সেটার জন্য কিন্তু ওনারা অনেকগুলো ইনিশিয়েটিভ নিয়েছেন বলে আমরা পত্রপত্রিকায় দেখছি। যেমনটি হচ্ছে আপনার বীমা আইন যেটা আছে 2010-এর, এইটাকে আপনার ওনারা চেঞ্জ করার জন্য কাজ করে ফেলেছেন। তারপরে অটোমেশন আনার জন্য কাজ করছেন। দেন রেকটেক সুপটেক নিয়ে কাজ করছেন বলে আমাদের যতটুকু আমরা দেখতে পাচ্ছি। দেন যেটা এমডি সাহেব বললেন যে আমাদের দক্ষ জনশক্তির, এটা আমিও অ্যাগ্রি করি যে দক্ষ জনশক্তির যথেষ্ট অভাব এই ইন্ডাস্ট্রিতে। বিকজ ওই যে ভিসা সার্কেল যেটা হচ্ছে যে আমার অ্যাবিলিটি থেকে শুরু হয়ে দেন হচ্ছে গিয়ে কোম্পানির সাস্টেনেবিলিটি থেকে আপনার ক্লেমস পেইং অ্যাবিলিটি, সেখান থেকে গিয়ে আমার আসলে কাস্টমারকে স্যাটিসফাই করার মতো অবস্থা না থাকার কারণে গিয়ে এই অবস্থাটা, এবং সেখানে এই কারণে দক্ষ জনশক্তিও আসতে চায় না। তো এখন প্রেজেন্ট যে আমাদের অথরিটি রয়েছে ওনারা কিন্তু এই যে অ্যাকচুয়ারিয়াল যে আপনার সাবজেক্টস রয়েছে এটার উপর ইনস্টিটিউট করার জন্য প্রক্রিয়া হাতে নিয়েছেন। তারপরে হচ্ছে চার্টার্ড ইন্স্যুরেন্স ইনস্টিটিউট, এগুলো আসলে আরও আগে প্রয়োজন ছিল বটে, বাট উই আর হ্যাপি সিইং দিস টাইপ অফ ইনিশিয়েটিভস। আপনি যখন দায়িত্বে ছিলেন তখন কি এটি আপনাদের অনুভূতিতে কাজ করেছে? আমরা তখন আসলে এটা ফেজ আউট করে আমাদের প্ল্যানে ছিল, তবে এখানে একটা এখনও কিন্তু সে লং ওয়ে টু গো, কারণ এখানে প্রায় 42টার মতো রেগুলেশন করার প্রয়োজন ছিল। তো আমরা বেশি ফোকাস দিয়েছিলাম যে রেগুলেটরি ফ্রেমওয়ার্কটাকে আসলে ঠিক করার জন্যে। আর একটা কাজও আমরা করার চেষ্টা করেছিলাম যে অ্যাকচুয়ারিয়াল যে আপনার প্রফেশন রয়েছে এটাকে ডেভেলপ করার জন্য মন্ত্রণালয়ের সাথে কথা বলে সেখানে একটা স্কলারশিপের আমরা ব্যবস্থা করেছিলাম, কিন্তু রেসপন্স ওয়ার সো পুয়ার। আসলে ওই যে দিনের শেষে একই কথা যে আপনার এখানে প্লেসমেন্টটা যদি ব্যাংকের মতো হতো, আমি জাস্ট নাম বলেই বলে ফেলছি, বাকি আদার সাবসেক্টর যেগুলো আছে আমাদের যে কি ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউটস, সেখানে নন ব্যাংকিং ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউটস, ইভেন দেন স্টক মার্কেট, সেখানে যেই ধরনের ফ্রিঞ্জেসগুলো থাকে সেটা ইন্স্যুরেন্স কোম্পানিতে আসলে নেই। ওখানটা তো এত কিছু থেকে ওখানেও তো স্বস্তির নিঃশ্বাস নেই। ওইখানে বিশেষ করে মানি মার্কেটগুলো, যেটা স্টক মার্কেটে হ্যাঁ কিছুটা হয়তো এখন আপনার একটা জায়গায় যাচ্ছে, স্ট্যাবিলিটির দিকে যাচ্ছে বলে মনে হচ্ছে, বাট মানি মার্কেটে তো ওই যে আপনার যে প্রবলেমটা তৈরি হয়ে আছে ওইটার কারণে আসলে আরও কিছু সময় লাগবে এগুলো রিপেয়ার্ড হতে, ওই কারণে হয়তো স্বস্তির নিঃশ্বাস। বাট একটা সময় কিন্তু ছিল, সেটা ডাউন হয়েছে তো লাস্ট আপনার কাপল অফ ইয়ার্সে, এবং একটা সময় কিন্তু আমরা দেখেছি যে নন ব্যাংকিং ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউট তারা কিন্তু বছর শেষে 12-13টা আপনার ইনসেন্টিভও দিত বছর শেষে। তো এইটা কিন্তু একটা বড় ধরনের একটা ফ্রিঞ্জ ফর দি এমপ্লয়িজ হয়ে গেছে, এখন তো আর পাচ্ছে না। এখন ফিউ কোম্পানিজ আছে, ব্যাংকস বাকি এনবিএফআইস, তারা পাচ্ছে। আপনি বলতে চাইছেন যে এখনকার বর্তমান যে যারা ইডরাতে আছেন বা ইডিআরএতে আছেন তারা এখন এটিকে একটি পরিকল্পনা নিয়ে এগোতে চাইছে বা তাদের কর্মতৎপরতা দেখা যাচ্ছে? আমি এটা ভালোভাবে অ্যাপ্রিসিয়েট করেই বলবো যে এই বড় যে কাজ আপনার হয়তো একটা আপনি নিজে আনবেন, আই থিঙ্ক এটা একবারে টেবল অফ দি টক, আর সেটা হচ্ছে যে আপনার যে রেজুলেশন, আপনার বাকি আপনার ব্রিজ ইনশিওরার, এই জিনিসগুলো নিয়ে যে এটা আমি দেখার সুযোগ হয়েছে, এটা কিন্তু আসলে বড় একটা কাজ, বিশাল একটা কর্মযজ্ঞ। তারপরে ওই যে আপনার কর্পোরেশন অ্যাক্ট, তারপরে আপনার সলভেন্সি মার্জিনের রেগুলেশন, এগুলো করে দিতে পারলে আসলে অনেক দূর এগোয় কিন্তু। ধন্যবাদ। আমরা একটু জনাব এমজে আজিম আপনার কাছে আবার আসতে চাই। উনি বলছিলেন যে আসলে প্রিমিয়ামের যে টাকাগুলো আমরা আপনার যারা গ্রাহক তার কাছ থেকে নিয়ে সেটি যে তহবিলে রাখবার কথা এবং সেই তহবিল থেকে সেটি একটি লাভজনক বিনিয়োগে যাবার কথা, সেটি না করে আমরা দেখছি হর হামেশা এই আপনাদের ইন্স্যুরেন্স কোম্পানিগুলো সেগুলো অলাভজনক বা দীর্ঘমেয়াদী যেখানটাতে বিশেষ করে জমি বা অ্যাসেটের সেখানটাতে বিনিয়োগে চলে যায়, এবং যে কারণে যখন গ্রাহকের মেয়াদ পূর্তি হয়ে যায় তখন টাকা দিতে পারে না। অধিকাংশ ক্ষেত্রে জালিয়াতি তো আছেই আপনাদের এই খাতে। তো এই চিত্রটি কেন? এই ব্যাপারে আপনাদের সাথে আপনাদের যারা, আপনি কোম্পানির একজন শীর্ষ পর্যায়ে কর্মকর্তা, যারা উদ্যোক্তা, তাদের সাথে আপনাদের এটি কিভাবে সঠিক ধারায় ফিরিয়ে আনা যায় সে নিয়ে কি আপনাদের কোনো আলোচনা হয়? না, অবশ্যই আমাদের যে বিনিয়োগ
করার ক্ষেত্রে যে ফান্ডটাকে আমি লাইফ ফান্ড কথাটা একটু বলেছি আপনাদেরকে, বাংলাদেশে কিন্তু এখন পর্যন্ত প্রায় ৩৬,০০০ কোটি টাকা আমাদের লাইফ ফান্ডে আছে, যেটা প্রাক্তন চেয়ারম্যান মহোদয় বললেন যে এটাকে বিনিয়োগ করে এটার যে চেইন ইফেক্ট আমরা কীভাবে পেতে পারি আর কি। তো সেটা প্রপারলি হয়নি, কিন্তু বিনিয়োগের কিন্তু সুনির্দিষ্ট খাত সরকারের তরফ থেকে বা ইডরার তরফ থেকে কিন্তু দেওয়া আছে, এবং মাঝে এটা একটা সময়ের সাথে পরিবর্তন করে আমার ধারণা ওনার সময়ই বোধহয় এই রেগুলেশনটা আবার ঠিক করা হয়। সেখানে বিনিয়োগের ক্ষেত্রে যে জিনিসগুলো দেখার কথা সেটা হচ্ছে একদম কোনো রকম রিস্ক নেওয়া যাবে না, উইদাউট রিস্ক অ্যাট দ্য সেম টাইম হাই রেট অফ রিটার্নটা চিন্তা করে করতে হবে, সেই খাতগুলো নির্ধারণ করা আছে এবং স্পেসিফিক্যালি দেওয়া আছে। যেমন ধরেন এখন বর্তমানে যেটা আছে মিনিমাম 30% আপনার ট্রেজারি বন্ডে বাংলাদেশ ব্যাংকে রাখতে হবে। গত কয়েক বছর যাবৎ আমরা দেখতে পাচ্ছি ট্রেজারি বন্ডের রেট অফ রিটার্ন অনেক হাই, এবং এর থেকে সিকিউর তো আর ইনভেস্টমেন্ট নাই। যে জায়গাগুলোতে হয়েছে আসলে এখানে আমি যদি খোলাখুলি বলতে চাই যে আজকে যে কোম্পানিগুলো আমরা খুব বাজে অবস্থায় আছে, যাদের ক্লেম দেওয়ার সক্ষমতা হারিয়ে ফেলেছে, সেখানে কিছু কিছু ক্ষেত্রে উদ্যোক্তাদের কেউ কেউ একটা সুযোগ নিয়েছে। কোনো কোনো কোম্পানিতে বোর্ডের সুপারভিশনের ঘাটতিটা সুযোগ নিয়ে ম্যানেজমেন্ট কিছু উল্টাপাল্টা করেছে, মানে বোথ সাইডে। আবার কিছু কিছু ক্ষেত্রে উদ্যোক্তার কেউ কেউ এবং ম্যানেজমেন্টের কেউ কেউ মিলেই কাজগুলো করেছে, যোগসাজশে করেছে। তো তাহলে করার কি কথা ছিল? আমি সবসময় যেটা জোর দিই আসলে যে সেলফ কমপ্লায়েন্স, অর্থাৎ আমি আমার নিয়ম নীতিগুলো মেনে চলবো আমার কোম্পানিতে। উদ্যোক্তা এবং যারা কর্মকর্তা যোগসাজশে করলো, সেখানে নিয়ন্ত্রক সংস্থা কি কোনো কাজ করছে না? এই জায়গায় তাদের একটু ফেলিউর, আমি বলবো যে তাদের একটু ফেলিউর, যেভাবে মনিটরিং করা দরকার ছিল সেটা কোনোভাবে হয় নাই। কিন্তু এই ফেলিউরের পিছনে আমি আরেকটা কারণও কিন্তু আমি প্রথমে বলেছি, কোনো অন্যায় সুযোগ সুবিধা দিয়ে তাদের চোখে কালো চশমা পরিয়ে দেওয়া না, আমার মনে হয় না, এটা আমি ঠিক ওইভাবে দেখি না। কিন্তু অন্যথায় তারা দেখবার দরকার, তারা দেখছে না কেন? যারা নিয়ন্ত্রণ করবে, ওটাই বলতে চাচ্ছিলাম আপনাকে, যে এখন ধরেন আমাদের 82টা কোম্পানি, যেটা আমি প্রথমে বললাম যে 82টা কোম্পানি সেইভাবে মনিটরিং এর জন্য 82 জন কর্মকর্তা কিন্তু নেই, যার ফলে ইডরার কাছে মূলত যখন কমপ্লেইন যেত বিভিন্ন সোর্স থেকে, মূলত মনে করেন কোনো শেয়ার হোল্ডার করতে পারে কিংবা পরবর্তীতে সংবাদ মাধ্যমগুলোর মাধ্যমে এসছে, তখন ওনারা হয়তো কিছু অ্যাকশনের দিকে গিয়েছেন। কিন্তু এই স্বপ্রণোদিত বা প্রিএমটিভ যে মেজারগুলো নেওয়ার মতো সেই লজিস্টিক সাপোর্টটা ওনাদের কাছে ছিল না। সেই দায়িত্বটি তো ওনারা সরকারের কাছ থেকে নেবেন। একে একে আমরা যদি দেখি যে গত 14 বছরে এই জায়গা থেকে যারা এই প্রতিষ্ঠানের নেতৃত্বে কর্তৃত্বে ছিল, অধিকাংশ ক্ষেত্রেই আর্থিক প্রতিষ্ঠান বিভাগের, তো তারা সরকারের সাথে যোগসাজশ মানে আলাপ আলোচনার মাধ্যমে সেই কর্মকর্তা নিয়োগ দিতে পারেন নাই, আপনি বলতে চান? আমরা প্র্যাকটিক্যালি যেটা দেখতে পাচ্ছি সেটার ভিত্তিতে আমি বলি, এটা হয়তো ওরা আরো ভালো বলতে পারবেন, কিন্তু যে পরিমাণ অলরেডি অ্যাপ্রুভড ম্যান পাওয়ার সেটাও বোধহয় এখন পর্যন্ত নাই। এর থেকে কিন্তু আসলে বেশি দরকার, কিন্তু সেটা হয়নি যে কারণেই হোক, যার ফলে এইখানে কিন্তু একটা সুযোগ ছিল যে রেগুলেটরের এই প্রপার মনিটরিংয়ের যে দুর্বলতার সুযোগটা অনেক কোম্পানি নিয়েছে, যার ফলে আজকে এই কোম্পানিগুলোর কিন্তু এই পর্যায়ে আমরা আসছি। আরেকটা যেটা আমি সবসময় বলি যে প্রফেশনাল ম্যান পাওয়ার যদি ওই রকম না থাকে তাহলেও কিন্তু তারাও এর ভিতরে, যেমন আমি যদি বলি যে আমাদের প্রগতি লাইফের কথা বলি, যে প্রগতি লাইফের ইনভেস্টমেন্টের এই অবস্থা, আমরা যথেষ্ট ভালো অবস্থানে আছি, আমরা ক্লেম নিয়ে কোনো কমপ্লেন নেই, কেন? এখানে কিন্তু ম্যানেজমেন্ট এবং মালিক পক্ষ যেহেতু দুটো পক্ষই ভালো ছিল, তারপরেও যদি মনে করেন কোনোভাবে কোনো রকম ইনভেস্টমেন্ট নিয়ে সুযোগ ছিল, ম্যানেজমেন্ট থেকে কিন্তু আমরা খুব স্ট্রংলি অপোজ করেছি যে না, এখানে ইনভেস্টমেন্ট করা যাবে না, তাহলে রিস্ক ফ্যাক্টর। তো এটাও অনেক কোম্পানিতে কিন্তু যারা ম্যানেজমেন্টে ছিলেন তারা হয়তো ওইভাবে অপোজ করার মতো এটা শো করতে পারেননি। তো সম্মিলিতভাবে যখন হয় রেগুলেটর, প্রগতির বিরুদ্ধেও তো আপনার বন্দুকি জমি, বেশি দামে বন্দুকি জমি কেনবার একটি অভিযোগ এসছে। না, আমরা অত্যন্ত আমাদের প্রগতি লাইফের একটাই, আমাদের স্থাবর সম্পত্তির ভিতরে একটাই আমরা কিনেছি, সেখানে অলরেডি আমাদের বাড়ি করা শুরু হয়েছে গুলশানের মতো জায়গাতে। সেখানে বন্দুকি সম্পত্তি ওঠে একটি না, এটা বন্দুকি সম্পত্তি না, এইটা রাজুকের প্লট। রাজুকের প্লট আপনি জানেন যে বাংলাদেশে রাজুক এবং পিডব্লিউডির প্লটগুলো কিন্তু একদম পিওর প্লট,
প্লট এটা, এখান থেকে ট্রান্সফারের জন্য রাজুকের পারমিশন ছাড়া হয় না। এবং ইটজার যে নিয়ম নীতি আছে, পরবর্তীতে ওনার সময় এটা করা ছিল ইনভেস্টমেন্টের, আগে জমি ফ্ল্যাট কেনার জন্য কোনো পারমিশন নিতে হতো না ইটজার থেকে। কিন্তু যেহেতু এখানে মিসইউজ হচ্ছিল, তখন ওনারা এই আইনটা করলেন যে না, 20% পর্যন্ত আপনি ইনভেস্ট করতে পারবেন এবং ইটজার পারমিশন নিয়ে করতে হবে, যেটা ব্যাংকের কোম্পানি আইনে। এখন সেখানে আমার কিন্তু জানা আছে যে দেখেন, ওনাদের সুনির্দিষ্ট কিছু গাইডলাইন আছে। আমরা নিজেরা 2 জন সার্ভেয়ার দিয়ে কারেন্ট ভ্যালুয়েশন করার কথা, আমরা সেই জায়গায় 4 জন করেছি। পরবর্তীতে আমি জানি যে ইটজা এটা পারমিশন দিতে যথেষ্ট সময় নিয়েছিল, ওনারাও কিন্তু আলাদা একটা সার্ভেয়ার নিয়োগ করেছিলেন। তো তারা এগুলো সার্বিকভাবে বিবেচনা করেই করেছেন, এবং বন্ধকি প্রপার্টি থাকলে কোনোদিনই আপনি রাজুকের পারমিশন পাবেন না, ওটা ক্লিয়ার করেই করতে হবে, ওটা কোনোদিনই বন্ধকি ছিল না। তাহলে আপনি বলছেন যে আপনার ক্ষেত্রে আপনারা যে প্র্যাকটিসটা করেছেন অন্যরা করেনি? অন্যরা করেনি। এটা হয়তো আপনি অন্য কোনো কোম্পানির উদাহরণ পাবেন, যে আমরা এরকম পত্রপত্রিকায় দেখেছি 5 টাকার জিনিস 50 টাকা দিয়ে কিনেছে, সেটাকে আবার ডেভেলপমেন্টের নামে প্র্যাকটিক্যালি কাজ কিছুই হয় নাই, কিন্তু সেখানেও শতাধিক কোটি টাকা চলে গেছে, জাল জালিয়াতি করে প্রচুর টাকা। বা আজকে 5 টাকা দিয়ে এক লোক কিনেছে, পরশুদিন ওটা 50 টাকা দিয়ে কোম্পানি কিনেছে। এই ধরনের বিষয়গুলো ছিল, যেহেতু তখন রেগুলেশনসের এই গ্যাপটা ছিল যে না, জমি তারা কিনতে পারতেন। কিন্তু এখন এটা অনেকটা কিন্তু কন্ট্রোল, যে চাইলেই অনেক কিছু করতে পারছেন না, সময়ের সাথে সাথে হচ্ছে। রেগুলেটররা যে, আমার জানা মতো, আমি প্রায় ধরেন এই সেক্টর তো দীর্ঘদিন, তার মধ্যে এমডি হিসাবে প্রায় 14-15 বছর যাচ্ছে, যার কারণে তখন ইটজার সাথে প্লাস অ্যাসোসিয়েশনের সাথে থাকার কারণে ইটজার সাথে বিভিন্ন মিটিং। বাট আমি মনে করি না যে ওই ধরনের আপনি যে কথাটা বললেন যে রেগুলেটরকে ম্যানেজ করে, সেটা হয়নি। আমার বিশ্বাস যে রেগুলেটর তাদের লজিস্টিক সাপোর্টের অভাবের কারণে যে পরিমাণ নজরদারিটা করা দরকার ছিল সেটা ওনারা করতে পারেননি। এই সুযোগটা বিভিন্ন কোম্পানি। জনাব আজিম, আমরা আবার আসবো আপনার কাছে আলোচনায়। প্রিয় দর্শক, নিতে হচ্ছে আরেকটি ছোট্ট বিজ্ঞাপন বিরতি। বিরতির পর ফিরবো আমাদের অতিথির সঙ্গে, ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন। প্রিয় দর্শক শ্রোতা, বিজ্ঞাপন বিরতির পর আবার ফিরছি আমাদের আলোচনায়। আলোচনার বিষয় বিমা খাতের এই করুণ পরিণতি বা ঝুঁকি, যারা ঝুঁকি দূর করবার কথা, ঝুঁকিতে রক্ষা কবচ হিসেবে কাজ করবার কথা, এখন তারাই ঝুঁকিতে পড়ে গেছে সেই কোম্পানিগুলো। সেখান থেকে উত্তরণের পথ কি, সেই আলোচনা নিয়ে আমাদের অতিথির সঙ্গে ছিলাম। ইতিপূর্বে আমাদের অতিথিদের পরিচয় করিয়ে দিয়েছি আপনাদের সঙ্গে। আমি এবারের আলোচনায় আসতে চাই আপনার জনাব মোশাররফ হোসেন, আপনার কাছ থেকে। সরকার বা নিয়ন্ত্রণ সংস্থার পক্ষ থেকে এই কোম্পানিগুলোর পরিবর্তিত প্রেক্ষাপটে একটি অ্যাসেসমেন্ট করে যে করুণ দশা পেয়েছে, ব্যাংকের মতো এখানটাতেও এখন অবসায়ন, মার্জার বা মালিকানা স্থানান্তরের জন্য ইন্স্যুরেন্স রেগুলেশন অ্যাক্ট 2025 করবার উদ্যোগ নিয়েছে এবং তা প্রায় চূড়ান্ত পর্যায়ে রয়েছে। আসলে এই যেখানে এত ভঙ্গুর দশা বা টাকা নাই বা অর্থ তছরূপ হয়েছে, অন্যায় অনিয়ম অনাচার বা লুটতরাজ হয়েছে এখানকার অর্থ, বা বেপথে গেছে প্রিমিয়ামের টাকাগুলো, তো সেখানটাতে এই পরিস্থিতিতে মার্জার বা অ্যাকুইজিশন বা অবসায়ন কতটা যুক্তিযুক্ত বলে মনে করেন আপনি? আমার একটু সুযোগ হয়েছে, থ্যাংক ইউ। আসলে এটা একেবারে একটা টাইমলি ডিসকাশন, এবং এটা প্রবাবলি হয়ে গেছে, যেটা হচ্ছে ইন্স্যুরেন্স রেজুলেশন অর্ডিন্যান্স, এবং আমার একটু স্কোপই হয়েছে দেখার। এটা বেশ এক্সস্টিভ একটা আপনার অর্ডিন্যান্স হয়েছে, এবং সেখানে আপনার একটু ইনোভেটিভ তো বটেই। আমাদের দেশে তো এই ধরনের কাজ এর আগে অন্য জায়গায় এমএনসি হয়েছে, এমএনএ, এটা যেটা মার্জার অ্যান্ড অ্যাকুইজিশনের আপনার দেখতে পাই আমরা, বাট ইন্স্যুরেন্সে, ব্যাংকে এগুলো আপনার নতুন বলা যায়। সো এই কাজগুলো আপনার ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট এটার এক্সপিরিয়েন্স তো গ্লোবালি আছে, যে আপনার উইকার কোম্পানিগুলোকে একটা সিনার্জাইজড এফেক্ট দেওয়ার জন্য কিন্তু আপনার মার্জার করা হয়। তবে যেই ধরনের আমি দেখলাম যে লিগ্যাল ফ্রেমওয়ার্ক নেওয়া হয়েছে, আপনার যে একটা হচ্ছে ব্রিজ ইন্স্যুরেন্স করে দেন হচ্ছে আবার ওনারশিপ ট্রান্সফার করা, তার আগে আরেকটা স্টেপ আপনার নেওয়া, ফেজ আউট করা যায় কি না, যে যেহেতু ইন্স্যুরেন্স কোম্পানিগুলো হয়ে গেছে, লাইসেন্স যেভাবে হোক হয়ে গেছে,
এবং দে আর দি প্লেয়ার ইন দি মার্কেট। সো ওদেরকে একটা আপনার টাইম দিয়ে দেওয়া যায় কিনা, যেটা হতে পারে একটা 3 মাস বা কি 6 মাস ক্যাপিটাল অ্যাডিকুয়েসিটা আনার জন্য, এবং সেটার কিছু প্রক্রিয়াও কিন্তু আছে। এটা অনেক ক্যাপিটাল অ্যাডিকুয়েসি আনবার জন্য আপনি সময় দিতে বলছেন। একাধিক কোম্পানির দরজা তালা মেরে তারা পালিয়েছে, কর্মচারী নাই, তো তাদেরকে আপনি কিভাবে? হ্যাঁ, এইটার জন্যই প্রয়োজন হচ্ছে ফান্ড। এখন ফান্ডটা কিন্তু বিজনেস থেকে আসবে না, ইনভেস্টমেন্টও কিন্তু আপনার বলা যায় জিওপাটাইজ অ্যান্ড দেন ডেন্টেড। সো এই জায়গায় কিন্তু একটা ভালো আপনার লিকুইড লাগবে। সেই লিকুইডটা এখন ধরেন এটা শিফট হয়ে ব্রিজ ইন্স্যুরেন্সে গেল, সেখানেও কিন্তু আসলে ফান্ড লাগবে টু পে আউট দি ক্লেমস। তো যার জন্য ফার্স্ট হচ্ছে উই নিড ফান্ড টু মিটিগেট দি ক্লেমস। এখন সেটার জন্য একটা টাইম নেওয়া যায় কিনা এরকম, যে তুমি 3 মাসের মধ্যে এই তোমার ক্লেমসগুলো পে করার জন্য যে ফান্ড প্রয়োজন, এটা তুমি ক্যাপিটাল ইনজেক্ট করো। সেটার মধ্যে একটা অনেকগুলো স্কোপ আছে এখানে। তার মধ্যে আমি একটু জাস্ট আপনাকে ইনসাইট দিয়ে যাই। সেটা হচ্ছে ধরেন কি আপনার এমনিতে আমাদের একটা কম্পালশন আছে ইন আওয়ার এই প্রেজেন্ট রেগুলেটরি রেজিম, যে উইদিন 3 ইয়ার্স টাইম আপনাকে কিন্তু লিস্টিংয়ে যেতে হবে, আইপিওতে যেতে হবে। তো সেটা আবার যেতে গেলে সেপারেট রেগুলেটর আছে, তার আবার ফিট অ্যান্ড প্রপারনেসের বিষয় থাকে। সেই জায়গায় ফিট না করলে কিন্তু সে দিবে না। সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন তারা তো আপনার এটা দিবে না দেখেই কিন্তু ইন্স্যুরেন্স কোম্পানিগুলো যেহেতু উইকার, তাদের আপনার কিন্তু ডিভিডেন্ড সার্ভিস করার মতো অ্যাবিলিটি নাই। যেখানে অধিকাংশ কোম্পানি কিন্তু সেটি দেয়া হয়েছে, অনেকগুলো লিস্টেড আছে, বাট অনেক বাকিগুলো কিন্তু লিস্টিং হওয়ার জন্য টাইম পার করে গেছে। 3 বছরের বেশি কাল তারা অপারেশন আছে। এখন একটা জায়গায় যদি কাজ করতে পারে গভর্নমেন্টের সমস্ত এন্ডসগুলো, বিশেষ করে আমাদের ইডরা অ্যান্ড দেন হচ্ছে বিসেক উইথ দি হেল্প অফ দি মিনিস্ট্রি, এখানে যদি এরকম করা যায় যে আপনার যদি ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট হচ্ছে যে যারা স্পন্সর দে নিড টু ব্রিং মোর ফান্ডস অ্যাজ আ ক্যাপিটাল, এইটার একটা স্কোপ তৈরি করা যায় কিনা। এইটা যদি না হয় দেন আমরা পাবলিকের কাছে যেতে পারি। পাবলিক সেখানেও আবার ক্লাস্টারিং করা যায়, যে দোজ হু আর হাই নেটওয়ার্থ আপনার পলিসি হোল্ডার্স, তাদেরকে আমরা প্রায়োরিটি দিব যে তুমি এখানে এই শেয়ারটা কিনতে পারো চাইলে। তবে শেয়ার কেনার ক্ষেত্রে এখানে ফেস ভ্যালুতেও অনেক যেগুলো উইকার কোম্পানি আছে তারাই কিন্তু লিস্টিং হতে পারে নাই, এবং তাদেরকে একটা স্কোপ দেওয়া যায় কিনা যে তুমি ডিসকাউন্টেও তুমি শেয়ারটা সেল করতে পারো, সে 10 টাকা শেয়ার 8 টাকা করে, তখন কিন্তু একটা আপনার ক্রেজ তৈরি হতে পারে বলে আমার মনে হয়। এবং সেগুলোকে উদ্ধারের আপনার কিন্তু এই উদ্ধারের আড়ালে যারা এই অন্যায় অনিয়ম দুর্নীতি লুটতরাজ করলো, এই আপনি মার্জার করে বা একীভূত করে বা অবসায়ন করে হয়তো বিনিয়োগকারীদের স্বার্থ সুরক্ষার চিন্তা করছেন, কিন্তু যারা এই অন্যায় অনাচারগুলো করলো তাদেরকে লিগ্যাল ফ্রেমওয়ার্কে আনার কোনো উদ্যোগ কিন্তু আমরা দেখছি না। কারণটা কি? এইটা আসলে সেপারেটলি চলতে থাকতে হবে। যে আপনার এই ইডরা তো আপনার এখন আমরা দেখতে পাচ্ছি যে রিগোরাস আপনার স্পেশাল অডিটর ও টুলসটা ব্যবহার করছে। ওইখানে আপনার যে ফাইন্ডিংসগুলো আসবে সেটার উপরে কিন্তু আপনার পিউনিটিভ মেজার ওনাদের নেওয়ার যথেষ্ট স্কোপ রয়ে আছে। এটা তো আপনার নিতে লাগবেই। আমার কথা হচ্ছে যে ওই যে আপনার রেজুলেশন যেটা আমরা নিতে চাই, যে আপনার ব্রিজ ইন্স্যুরেন্স করে কোম্পানিগুলোকে আপনার রেস্কিউ করা, সেটার আগে ওয়ান স্টেপ অ্যাড করার জন্যে বা একটা ফেজ আউট করা যায় কিনা, সো দ্যাট তার ওই জায়গায় গেলে কিন্তু সে হয়তো ওনারশিপের একটা থ্রেট থাকবে, দেন হচ্ছে আবার এখানে এমপ্লয়ীদেরও কিন্তু কিছুটা থ্রেট এসে যেতে পারে। সেই বিষয়গুলো নিশ্চয়ই অ্যাড্রেস করে তারপরে করতে লাগবে। আমি আশা করব জনাব, আমি এবার আপনার কাছে একটু আসতে চাই জনাব আজিম, সেটি হলো যে এই যে কঠিন অবস্থার কথা বলছে ইন্স্যুরেন্স সেক্টরে, প্রচণ্ড ঝুঁকির মধ্যে, এরই মধ্যে দেখলাম যে বর্তমান নিয়ন্ত্রক সংস্থা আইডিআরএ তারা আবার এই যে কমিশনটাকে বাড়াবার জন্য একটি রূপরেখা দিয়েছে, এবং সেটি 1 টাকার জায়গায় 5 টাকা, এই প্রায় 4 গুণ বাড়িয়ে। এটি কতখানি যুক্তিযুক্ত বলে মনে করেন আপনি? এটা ঠিক কমিশন না, এটা ওনারা আমাদের যে লাইসেন্স নবায়ন ফি চার্জ করছেন, এইটা এখন আছে প্রতি 1000-এ 1 টাকা, যেটা কয়েক বছর আগে ছিল 3.5 টাকা। তো আমরা অ্যাসোসিয়েশনের তরফ থেকে অনেক দেন দরবার করে তৎকালীন অর্থমন্ত্রী মহোদয়ের মাধ্যমে আমরা আদায় করতে পেরেছিলাম। কারণ আমাদের ইন্স্যুরেন্স কোম্পানিগুলো খরচ করার কিন্তু একটা অ্যালাউয়েবল লিমিট আছে, এটা ইডরার প্রবিধানে দেওয়া আছে স্পষ্টত। কিন্তু এখানেও আমরা অনেক কোম্পানি এই অ্যালাউয়েবল এক্সপেন্সের ভিতরে ছিলাম না। এখন কয়েকটা কোম্পানি আছে, কিন্তু আমার সংখ্যাটা এক্সাক্ট মনে নেই, ইডরার কাছে ফিগার আছে, এখনো বড় সংখ্যক কিন্তু এই ম্যানেজমেন্ট এক্সপেন্সের ভিতরে নেই।
তো আপনি যখন অ্যালাউয়েবল এক্সপেন্সের ভিতরে কোম্পানি চালাতে পারছেন না, তার মানে আপনি লাইফ ইন্স্যুরেন্সের ক্ষেত্রে ক্ষতিগ্রস্ত করছেন কিন্তু গ্রাহককে এবং শেয়ার হোল্ডারদেরকে। তো এখন সেই প্রেশারটাতেই কিন্তু অনেক কোম্পানিগুলো আছে যে এই এক্সপেন্সটা তাহলে কোথায় হচ্ছে। অনেক কোম্পানিতে প্রকিউরমেন্ট কস্ট অনেক হাই করে ফেলেছে। তো সেই জায়গাগুলোকে অ্যাড্রেস করতে পারলে, আরেকটা টেকনিক্যাল ইস্যু আছেন, সেটা হচ্ছে ম্যানেজমেন্ট কস্ট। অর্থাৎ আমরা যেহেতু লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি বাংলাদেশে যে প্রোডাক্টগুলো আমরা বিক্রি করি, মেজরিটি প্রোডাক্ট হচ্ছে এন্ডোমেন্ট টাইপ, অর্থাৎ আপনি ঝুঁকি যেটা, অর্থাৎ মারা গেলে যেরকম টাকা দিতে হবে তার দুর্ঘটনা ঘটলে টাকা দিতে পাশাপাশি বেঁচে থাকলেও কিন্তু টাকা দিতে হবে। পিওর রিস্ক প্রোডাক্ট খুব কম বিক্রি হয় আমাদের দেশে, যেহেতু সেভিংস এলিমেন্টটাকে ট্র্যাক করে মানুষকে। তো এই জন্য টাকা ফেরত দিতে হয়, যে কারণে আমাদের ইজ্জাত থেকে একটা গাইডলাইন আছে যাতে আমি কতটুকু খরচ করতে পারবো, যাতে আমি পরবর্তীতে গ্রাহকের টাকাটা সময় মতো দিতে পারি। অনেক কোম্পানি এখন পর্যন্ত সেই লিমিটের অনেক বেশি ক্রস করে যাচ্ছে, সেটাতেই আসতে পারেনি। পাশাপাশি এখন যদি এটাকে 5 গুণ করা হয়, 1 টাকা থেকে 5 টাকা মানে 5 গুণ, সেক্ষেত্রে এই কোম্পানিগুলোর ম্যানেজমেন্ট এক্সপেন্স আরও বেড়ে যাবে। তবে পাশাপাশি ইটজার চেয়ারম্যান মহোদয় যে কথাটা বলেছেন যে ইটজাকে পরিচালনা করতে হয় সম্পূর্ণ গভর্নমেন্ট থেকে, ওনারা কোনো টাকা পয়সাই পান না, এই লাইসেন্স ফির উপর নির্ভর করে, বা অনেক ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে জরিমানা যেটা ইম্পোজ করেন তার ভিত্তিতে হয়। তো এই জায়গায় আমার কথা হচ্ছে যে সক্ষমতা বাড়ানোর জন্য তাদের হয়তো টাকা প্রয়োজন সত্য, পাশাপাশি এটাও দেখতে হবে, আমি যদি বিগত বেশ কয়েক বছর আগের কথা বলি, যে আমাদের ইটজার প্রথম যিনি চেয়ারম্যান ছিলেন, উনি দ্বিতীয় টার্মে কিন্তু সরকারি ফান্ডে 100 কোটি টাকা জমা করেছিলেন। তো পাশাপাশি এটাও দেখতে হবে যে আমরা নিশ্চয়ই চাই না যে ইটজা একটা প্রফিটেবল অর্গানাইজেশন হয়ে গভর্নমেন্টের ফান্ডে টাকা দিক না, যেটা দেখছি এখন বাংলাদেশ ব্যাংকও প্রফিট করছে এবং সরকারের ফান্ডে টাকা দিচ্ছে। আমরা আলোচনার শেষ পর্যায়ে চলে এসেছি। আমাদের সঙ্গে থাকবার জন্য আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আলোচনা শেষ করব। আমরা আলোচনার আগে জানিয়ে রাখতে চাই, শেষ করবার আগে, সেটি হলো যে সরকার ইতিমধ্যে কতগুলো উদ্যোগ নিয়েছে এ খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনবার মতো, যেটি ব্যাংকিং খাতে আমরা ইতিমধ্যে বেশ আলোচনা এসছে। ইন্স্যুরেন্স সেক্টরেও বর্তমান যে নিয়ন্ত্রক সংস্থা, তাদের মধ্যে নানামুখী উদ্যোগ প্রচেষ্টা আমরা দৃশ্যমান হচ্ছে বলে মনে করি। আর আজকের আলোচনায় যে দুজন অতিথি যে বিষয়গুলোকে সামনে নিয়ে এসছেন, বিশেষ করে এই সেক্টরকে কীভাবে নিরাপদ রাখা যায়, এই সেক্টরের প্রতি মানুষের আস্থা কীভাবে বাড়িয়ে তোলা যায়, এবং এই সেক্টরে যাতে সুস্থ প্রতিযোগিতা এবং শিক্ষিত দক্ষ জনশক্তি পায়, সেই বিষয়ে কোথায় কোথায় উদ্যোগ নিতে লাগবে, সেই আলোচনাগুলো যা এসছে, মনে করতে চাই সরকার আমাদের এই পরামর্শগুলো অতিথিদের গ্রহণ করবে, সেই আশাবাদ ব্যক্ত করে আপনাদের আজকের আলোচনা শেষ করব। তার আগে জানিয়ে রাখছি, দেশ টেলিভিশনের ব্যবসা বাণিজ্য বিষয়ক অনুষ্ঠান বিজনেস টাইমস সপ্তাহের শনি থেকে বৃহস্পতি 6 দিন একই সময়ে সরাসরি সম্প্রচার করা হয়। নিয়মিত দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই ইতি টানছি আমি সুলতান মাহমুদ। সঙ্গে